বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে অনলাইন ক্লাসে যুক্ত আছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রকৌশলী মোহাম্মদ জামশেদুল আলম, ইনস্ট্রাক্টর সিভিল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম প্রশ্নের মান বন্টন নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের দ্বিতীয় অধ্যায়, যেটি আমি দেখিয়েছিলাম যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়ে থাকে এবং আমাদের 5 নম্বর তোলার ক্ষেত্রে এখান থেকে আমরা একটা উল্লেখযোগ্য পরিমাণ নাম্বার পেতে পারি। সেজন্য এই চ্যাপ্টারের গুরুত্বের উপর ভিত্তি করে আমি আবার এই অধ্যায়টি নিয়ে তোমাদের সাথে আলোচনায় এসেছি। তো গত ক্লাসে আমি তোমাদের যা আলোচনা করেছিলাম সেগুলো আবার একটু স্মরণ করে দিতে চাই। গত ক্লাসে আমরা প্রশ্নের মান বন্টন নিয়ে আলোচনা করেছিলাম যে আমাদের পূর্ণ নম্বর 60 থাকবে, সময় থাকবে 3 ঘন্টা। এখানে ক বিভাগ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, প্রত্যেকটির মান হচ্ছে 1 করে। তারপর হচ্ছে খ বিভাগ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 10টির এবং প্রত্যেকটির মান 2 করে। তারপর গ বিভাগ থেকে রচনামূলক হলো তোমার 5টি প্রশ্নের অ্যান্সার করতে হয়, প্রত্যেকটির নাম্বার হচ্ছে 6 করে 30। এই হলো 60 নম্বর। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে কারিগরি শিক্ষায় পাশ করা সহজ, বরং ফেল করাই কঠিন। সেটি আমি যুক্তিও তুলে ধরেছিলাম যে কিভাবে পাশ করা সহজ। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে স্ক্রিনে যে আমি তোমাদেরকে বলেছিলাম যে যেই সমস্ত শিক্ষার্থী ক্লাসে উপস্থিত থাকে এবং একটু মনোযোগী হয়, তারা অবশ্যই এই বিষয়গুলিতে পাশ করা সহজ। এবং সেটি কিভাবে সহজ সেটি লক্ষ্য করলে দেখবে যে আমি বলেছিলাম যে একজন শিক্ষার্থী যদি ক্লাসে মোটামুটি উপস্থিত থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে যদি সব অ্যান্সার নাও করতে পারে, 50% নাম্বার যদি সে ক্যারি করে, তাহলে আমি পরিসংখ্যানে আমি ডান পাশে দেখাচ্ছি, লক্ষ্য করো যে ক বিভাগ থেকে সে অতি সংক্ষিপ্ত 5 নাম্বার পাবে। খ বিভাগ থেকে সংক্ষিপ্ত যদি 50% ধরে তাহলে 5 দুগুণে 10 নাম্বার, এবং গ বিভাগ রচনামূলক থেকে 2টি প্রশ্ন যদি সে অ্যান্সার করতে পারে তাহলে 12 নাম্বার। এবং তোমার পাশের ক্ষেত্রে নাম্বার হলো 24, সেক্ষেত্রে তুমি 27 নম্বর পেয়ে যাচ্ছ। এছাড়াও যেহেতু আমি 50% বাদ রেখেছি, তার ভিতর থেকেও দেখা যাবে যে কোনো কোনো শিক্ষার্থী অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নে অ্যান্সার করতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে তোমাদের জন্য এই কারিগরি শিক্ষা একটু হিসাব করে যদি তোমরা পড়াশোনা করো তাহলে অবশ্যই পাশ করা সহজ। আমি তোমাদেরকে একটি প্রশ্নের মাধ্যমে দেখিয়েছিলাম যে দ্বিতীয় অধ্যায় থেকে যে 3টি প্রশ্ন হয়, কোনো কোনো ক্ষেত্রে 3টির বেশিও প্রশ্ন হয়ে থাকে। সেক্ষেত্রে হলো সেই প্রশ্নটি অবশ্যই বোনাস বলবো। সচরাচর 3টি প্রশ্ন হয়ে থাকে আমরা দেখেছি। আর দ্বিতীয় অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্ন হয় সে সম্পর্কে তোমাদেরকে আমি বলেছিলাম যে সংজ্ঞা এবং সূত্র থেকে 1 নাম্বার হয়ে থাকে, প্রমাণ অথবা 3 ফেজ ডায়াগ্রাম থেকে 2 নাম্বার হয়ে থাকে, এবং গাণিতিক সমস্যা থেকে একটি বড় প্রশ্ন আসে, সেটি 6 নাম্বার। এছাড়াও সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত আরো বেশি প্রশ্ন থাকতে পারে। তো সেক্ষেত্রে পাশের জন্য তোমার 24 নাম্বারের মধ্যে দেখা যাচ্ছে 9 থেকে 10 নাম্বার তুমি এই অধ্যায় থেকে তুমি পেয়ে যাচ্ছ। সুতরাং এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে তুমি যদি পড়াশোনা করো, তাহলে তোমাদের জন্য পাশের ক্ষেত্রে কিন্তু খুব সহযোগী হবে। যাই হোক, আমরা আজকে আলোচনা করব প্রমাণ নিয়ে। আলোচনা করছিলাম, বলেছিলাম তোমাদেরকে প্রমাণ বুঝতে হলে আমাদেরকে প্রথমে কতগুলো বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই বিষয়গুলো আমি তোমাদের সাথে একটু স্মরণ করিয়ে দিতে যাচ্ছি।
যে আমাদের একটি শব্দ হচ্ছে ফুললি স্যাচুরেটেড সয়েল। ফুললি স্যাচুরেটেড সয়েল বলতে আমরা কি বুঝি, এটি আগেও আমি আলোচনা করেছি, তারপরও আবার বলছি যে যদি মাটির কণার মাঝে ফাঁকা অর্থাৎ ভয়েড অংশগুলো পুরোপুরি পানি দ্বারা পূর্ণ থাকে তবে সেই মাটিকে সম্পূর্ণ সম্পৃক্ত মাটি বলে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানে বাম পাশে যে ফিগারটি আছে এই ফিগারের মধ্যে দেখতে পাচ্ছ যে মাটির কঠিন অংশগুলো হ্যাশ হ্যাশ দেওয়া আছে এবং এর ফাঁকে যে ডটেড লাইনগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পানির উপস্থিতি। তাহলে আমরা বুঝতেই পারছি যে একটি মাটির নমুনার ভিতরে কঠিন অংশের ফাঁকার যে আয়তন, যে ভয়েড অংশ, কঠিন অংশ এবং ভয়েড অংশ, এই দুটি অংশ মিলেই কিন্তু একটি মাটির নমুনা। এই ক্ষেত্রে যখন ফুললি স্যাচুরেটেড বলা হবে তখন দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ ফাঁকা জায়গার মাঝখানে তুমি পানির উপস্থিতি দেখতে পাচ্ছ। তাহলে এটিকে আমরা যদি একটি ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, ডান পাশের ফিগারটিতে লক্ষ্য করো যে এখানে বাম পাশে দেখানো হয়েছে আয়তনকে ভি দিয়ে প্রকাশ করা হয়েছে এবং ডান পাশে ওজনকে প্রকাশ করা হয়েছে। তাহলে এখানে এক পাশে হচ্ছে আয়তন, আরেক পাশে ওজন দেখিয়ে আমরা একটা ডায়াগ্রাম দেখিয়েছি, এগুলাকে বলা হচ্ছে ফেজ ডায়াগ্রাম, আমরা আগেও শিখেছি। তা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভলিউম অফ ভয়েডটি যেটি দেখানো আছে এইখান থেকে এই পর্যন্ত যে ভলিউম অফ ভয়েড, এই ভলিউম অফ ভয়েড সম্পূর্ণ অংশটুকু পানি দ্বারা পূর্ণ আছে এবং তার নিচে রয়েছে কিন্তু ভলিউম অফ সলিড অর্থাৎ কঠিন অংশ। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এবং বুঝতে পাচ্ছি যে ফাঁকা অংশ সম্পূর্ণ আয়তন জুড়েই কি আছে, পানির উপস্থিতি আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভিবি অর্থাৎ ভলিউম অফ ভয়েড এবং ভিডব্লিউ দুটির কিন্তু আয়তন কিন্তু একই। এজন্য আমরা এখান থেকে মনে রাখবো যে যখনই অঙ্ক করার সময় আসবে তখন এই শব্দটি আসবে সম্পূর্ণ সম্পৃক্ত বা সম্পৃক্ত হলে এই কথা থেকেই তখন আমরা বুঝে নেব যে এটি হচ্ছে ফুললি স্যাচুরেটেড সয়েল। আর ফুললি স্যাচুরেটেড সয়েল যখন কথাটি আসবে তখন আমরা বুঝবো ভিবি ইকুয়াল টু ভিডব্লিউ, দ্যাট ইজ ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু ভলিউম অফ ওয়াটার। এবার আসি পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল। তোমরা একটু লক্ষ্য করো যে এইখানে কিন্তু আগের যে ফিগারটি ছিল এখনকার ফিগারটি কিন্তু একটু ভিন্নতা লক্ষ্য করছো। এখানে দেখো কঠিন অংশ আছে, আবার এখানে পানির উপস্থিতিও আছে, আবার ফাঁকা সাদা যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এগুলো বাতাস। তাহলে পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল যখন আমরা বলবো, এটা কখন বলবো, যে যদি মাটির কণার মাঝের ফাঁকা অংশগুলো আংশিক পানি এবং আংশিক বাতাস দ্বারা পূর্ণ থাকে। লক্ষ্য করো এখানে বাতাস আছে এবং নিচে পানিও আছে, অর্থাৎ এই আংশিক স্যাচুরেটেড অর্থাৎ পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফাঁকা জায়গার ভিতরে দুটো জিনিস থাকে, একটি হচ্ছে বাতাস থাকে আর হচ্ছে পানি থাকে। এখন লক্ষ্য করো ডান পাশের ফিগারটিতে এখান থেকে ভলিউম অফ ভয়েড যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু তীর চিহ্নের ভিতরে মাধ্যমে দেখানো হয়েছে বায়ুর উপস্থিতি এবং পানির উপস্থিতি। দ্যাট ইজ আমরা এখান থেকে মনে রাখবো যে আংশিক সম্পৃক্ত যখন হয় তখন ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু হচ্ছে ভলিউম অফ এয়ার প্লাস হচ্ছে ভলিউম অফ ওয়াটার। এখানে এই ডান পাশের ফিগারটিতে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে ডান পাশে দ্যাট ইজ ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু ভলিউম অফ এয়ার প্লাস হচ্ছে ভলিউম অফ ওয়াটার। নিশ্চয় বিষয়টি বুঝতে পেরেছ। এবার ড্রাই সয়েল। ড্রাই সয়েল যখন কথাটি আসবে তখন বুঝাই যাচ্ছে যে এর ভিতরে কোনো পানির উপস্থিতি থাকবে না, অর্থাৎ পানি যদি না থাকে তাহলে সম্পূর্ণ ফাঁকা জায়গার ভিতরে বাতাস দ্বারা পূর্ণ। অর্থাৎ আমরা লিখতে পারি যে যদি মাটি কণার মাঝের ফাঁকা অংশগুলো সম্পূর্ণ বাতাস দ্বারা পূর্ণ থাকে তবে সেই মাটিকে আমরা শুষ্ক মাটি বলবো। লক্ষ্য করলে দেখবে ডান পাশের যে চিত্রটি আছে সেখানে ভলিউম অফ ভয়েড অর্থাৎ সম্পূর্ণ ফাঁকা যে আয়তনটুকু সেটুকু বাতাস দ্বারা পূর্ণ অবস্থায় আছে এবং নিচে কঠিন অংশ রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে শুষ্ক মাটি হলে ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু হচ্ছে ভলিউম অফ এয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ সূত্র
আমি বলেছিলাম যে এই সূত্রগুলো যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে কিন্তু এই সূত্রের মাধ্যমেই তুমি এই অধ্যায়ের সংজ্ঞাগুলো তুমি তৈরি করতে পারো। তাহলে সেক্ষেত্রে আমরা দেখি ভয়েড রেশিও E ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড, সরন্ধ্রতা N ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই টোটাল ভলিউম, সম্পৃক্ততার মাত্রা এটাকে বলা হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন বা স্যাচুরেশন রেট, SR ইকুয়াল টু ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ভয়েড। তো যাই হোক, এখানে পানির পরিমাণ ওয়েট অফ ওয়াটার ইকুয়াল টু ওয়াটারের পার্সেন্টেজ ইকুয়াল টু ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড। আমি যে সূত্রগুলো এখানে লিখেছি এগুলো আমরা ইতিপূর্বেও আলোচনা করেছিলাম, জাস্ট তোমাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য আজকে আবার তোমাদের স্ক্রিনে সামনে আমি তুলে ধরেছি। যাই হোক, এবার আমাদের আরো কিছু সূত্র আছে। এই সূত্রগুলো শিক্ষার্থী বন্ধু তোমরা এগুলো যদি সরাসরি তোমরা মুখস্থ রাখো তাহলে আমরা অঙ্ক করার সময় সরাসরি এই ভ্যালুগুলো যদি আমরা আমাদের জানা থাকে তাহলে অঙ্ক করা সহজ হয়ে যায়। তো এই জন্যে এই সূত্রগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে যে n ইকুয়াল টু E বাই 1 প্লাস E, E ইকুয়াল টু N বাই 1 মাইনাস N। নিশ্চয়ই এই বিষয়গুলো কোনটি কি সেটা তোমরা জানো। গামা D ইকুয়াল টু G গামা W ডিভাইডেড বাই 1 প্লাস E, তারপর হচ্ছে গামা D ইকুয়াল টু গামা বাই 1 প্লাস ওমেগা, তারপর হচ্ছে ওমেগা ইকুয়াল টু E ইন্টু SR ডিভাইডেড বাই G। এই কয়টা সূত্র যদি আমরা মুখস্থ রাখি তাহলে আমাদের ভ্যালুগুলো জানা থাকলে সরাসরি আমরা অঙ্কের সময় এটি ব্যবহার করলে অল্প সময়ের ভিতরে আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। যাই হোক, এবার আমরা আমাদের কিছু প্রমাণ আছে। এখানে যে প্রমাণগুলো আজকে আমি আলোচনা করব এখান থেকে একটি প্রমাণ পরীক্ষায় প্রায়ই পাওয়া যায় এবং এখান থেকে আমরা কিন্তু অতি সহজেই 2টি নাম্বার অর্জন করতে পারবো। তাহলে দেখি আমরা প্রমাণগুলো কি কি। একটা হচ্ছে প্রমাণ করো যে n ইকুয়াল টু E বাই 1 প্লাস E অথবা E ইকুয়াল টু N বাই 1 মাইনাস N অথবা E এবং N এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, অর্থাৎ প্রতীকগুলি প্রচলিত অর্থ ব্যবহৃত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এখানে আমরা n ইকুয়াল টু E বাই 1 প্লাস E এটি আজকে প্রমাণ করব। দেখি আমরা প্রমাণের আরেকটি প্রমাণ আছে গামা D ইকুয়াল টু G গামা W বাই 1 প্লাস E, আরেকটি হচ্ছে যে গামা D ইজ ইকুয়াল টু গামা ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা। এই 3টি সূত্র প্রমাণ শিখলে আমরা মোটামুটি এখান থেকে 2টি নাম্বার অর্জন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে একটু মনোযোগ সহকারে, এটি কিন্তু খুব কঠিন কিছু না, একেবারে সহজ। লক্ষ্য করো যে প্রমাণ করো যে n ইকুয়াল টু E বাই 1 প্লাস E অথবা E ইকুয়াল টু N বাই 1 মাইনাস N, এইভাবেও আসতে পারে। অথবা বলতে পারে E এবং N এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, অথবা বলতে পারে ভয়েড রেশিও, ইটা হচ্ছে কি ভয়েড রেশিও এবং n হচ্ছে পরোসিটি, অর্থাৎ ভয়েড রেশিও এবং পরোসিটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো, এভাবেও আসতে পারে। তো যাই হোক, যখনই তুমি এই প্রমাণটি করতে যাবে, প্রথম তোমার কাজ হচ্ছে যে এই যে ডান পাশে যে নিচে ফিগারটি দেওয়া আছে এই ফিগারটি তোমাকে আঁকতে হবে। ফিগারটি আঁকার পরে তোমাদের এখানে যে ফিগারে যে নোটেশনগুলো ব্যবহার করেছো সেগুলো লিখতে হবে। যেমন E ইকুয়াল টু ভয়েড রেশিও, N ইকুয়াল টু হচ্ছে পরোসিটি, V হচ্ছে মোট আয়তন, VS ইকুয়াল টু কঠিন অংশের আয়তন, VB ইকুয়াল টু ফাঁকা অংশের আয়তন। অর্থাৎ এই সূত্রের মধ্যে যে টার্মগুলো ব্যবহার হয়েছে সেগুলোর নোটেশন এই চিত্রের সাথে সঙ্গতি রেখে আমরা সেই নোটেশনগুলো লিখলাম। এখন তোমাকে স্টার্ট করব কি দিয়ে, লক্ষ্য করো আমরা জানি n ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই টোটাল ভলিউম। এটা হলো আমাদের স্টার্টিং, অর্থাৎ যেহেতু প্রমাণটা আমাদের n দিয়ে শুরু, n ইকুয়াল টু E বাই 1 প্লাস E, তাহলে আমরা শুরু করলাম n ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই টোটাল ভলিউম, এটি দিয়ে শুরু করলাম, অর্থাৎ পরোসিটির সূত্র দিয়ে। তাই এখন এর পরবর্তীতে লক্ষ্য করো কি করা হয়েছে। তো পরবর্তীতে আমরা যদি মনে মনে ভাবি n এর নিচে 1 আছে, তাহলে আমি এক কাজ করি, এটাকে উল্টে দিব।
উল্টিয়ে দিলে আমি এখান থেকে লিখতে পারি এই n এর নিচে যদি মনে মনে 1 ধরি তাহলে এখান থেকে উল্টে দেওয়ার পরে 1/n ইকুয়াল টু এই ভি চলে যাচ্ছে উপরে আর ভলিউম অফ ভয়েড আসছে নিচে। এটা করার পিছনে একটি উদ্দেশ্য আছে, একটু পরে আমরা সেটি দেখব। তাহলে এবার লক্ষ্য করো ভিটা কি, ভিটা হচ্ছে মোট আয়তন। এবার একটু এই ছবির দিকে লক্ষ্য করো যে মোট আয়তন আমি দেখিয়েছি এখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত ভি, এবং এই ভি কে তোমরা একটু লক্ষ্য করলে দেখবে যে ভি সমান সমান আমরা লিখতে পারি ভলিউম অফ ভয়েড এবং তার নিচের যে অংশটুকু সেটি হচ্ছে ভলিউম অফ সলিড। তাহলে আমরা সেটি লিখলাম যে টোটাল ভি ইকুয়াল টু লিখতে পারি আমরা ভলিউম অফ ভয়েড প্লাস হচ্ছে ভলিউম অফ সলিড, আর নিচে ভলিউম অফ ভয়েড রয়েছে। এবার আমরা এটাকে পৃথক করলাম, তাহলে 1/n ইকুয়াল টু যদি আমি এটাকে পৃথক করি তাহলে ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ সলিড ডিভাইড বাই ভলিউম অফ ভয়েড। এবার কাটাকাটি করার পর 1 রইল আর হচ্ছে এখানে প্লাস, এখানে লক্ষ্য করো যে এখানে ই সমান সমান হচ্ছে ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই ভলিউম অফ সলিড। তাহলে এখানে আমরা এই যে ভলিউম অফ সলিড ডিভাইডেড বাই ভলিউম অফ ভয়েড যেটি দেখতে পাচ্ছ এটি কিন্তু ই এর উল্টা অবস্থায় আছে। দ্যাট ইজ আমরা বলতে পারি যে ভলিউম অফ সলিড ডিভাইড বাই ভলিউম অফ ভয়েড এটুকুর পরিবর্তে 1/e লিখলেই কিন্তু আমরা এর মানটি বসিয়ে দিলে, অর্থাৎ ই এর মানটি বসিয়ে দিলে কিন্তু এটি চলে আসে। অর্থাৎ আমরা লিখতে পারি ভলিউম অফ সলিড ডিভাইড বাই ভলিউম অফ ভয়েড এর পরিবর্তে 1/e লিখতে পারি, সেটা তোমরা এখান থেকে দেখতে পেলে। এবার 1/n ইকুয়াল টু এখানে লসাগু হচ্ছে ই, এবং এখানে লসাগু করার পরে এই গাণিতিক সমস্যার সমাধান করলে আমরা এখানে পাচ্ছি ই প্লাস 1, এবং আমাদের প্রমাণে যেহেতু ছিল যে n ইকুয়াল টু ই বাই 1 প্লাস ই, আমরা যদি আবার এখন এই অংশটুকুকে যদি আমরা উল্টে দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি n ইকুয়াল টু ই বাই 1 প্লাস ই। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদেরকে আমি একটি দেখিয়েছি, আর ই ইকুয়াল টু n বাই 1 মাইনাস n এটি কিভাবে করবে এই সম্পর্ক, অর্থাৎ এই লাইন থেকেই তুমি কোনাকুনি গুণ করবে। কোনাকুনি গুণ করলে এক পাশে ই গুলোকে নিয়ে যাবে, আরেক পাশে n গুলোকে নিয়ে যাবে, তারপর ই কে কমন নিলে তারপর দেখবে যে এই সম্পর্কটি চলে আসবে। আমি তোমাদেরকে অনুরোধ জানাবো যে তোমরা বাসায় এটি ই ইকুয়াল টু n বাই 1 মাইনাস n এই প্রমাণটি নিজেরা চর্চা করবে। এবার আরেকটি প্রমাণ গামা ডি ইকুয়াল টু জি গামা ডব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ই। এখানে লক্ষ্য করো, এখানেও প্রথম যে কাজটি তোমাদের সেটি হচ্ছে যে এই সূত্রের ভিতরে যে টার্মগুলো ব্যবহার হয়েছে সেগুলো চিত্রের মাধ্যমে দেখানো। চিত্রের মাধ্যমে এটি তোমাকে দেখাতে হবে, এবং এখানে যে টার্মগুলো ব্যবহার হয়েছে সেগুলার নোটেশন এখানে তুমি দিয়ে দিবে। তাহলে এখানে লক্ষ্য করো কি দিয়ে শুরু করা হয়েছে, গামা দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এখানে গামা ডি আছে। আমরা প্রথমে গামা দিয়ে শুরু করব, গামা ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই ভি। তাহলে ডব্লিউটা কি, ডব্লিউ হচ্ছে মোট ওজন, আর হচ্ছে ভিটা কি মোট আয়তন। তাহলে এখন এই ফিগারে লক্ষ্য করো যে ভি এবং ডব্লিউ সমান সমান আমরা কি লিখতে পারি। তাহলে ভি এবং ডব্লিউ সমান লিখতে পারি যে ডব্লিউ এর পরিবর্তে লিখতে পারি যে এখানে বাতাসের ওজনকে যদি আমরা বাদ দেই তাহলে পানির ওজন আছে, অর্থাৎ ওয়েট অফ ওয়াটার প্লাস হচ্ছে ওয়েট অফ সলিড। তাহলে মোট ওজন সমান সমান এখানে বাতাসের ওজনকে ইগনোর করা হয়েছে, মোট ওজন ডব্লিউ সমান হচ্ছে ওয়েট অফ সলিড প্লাস হচ্ছে ওয়েট অফ ওয়াটার, সেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়েট অফ সলিড প্লাস ওয়েট অফ ওয়াটার। আর নিচে ভি ইকুয়াল টু লিখতে পারি ভলিউম অফ সলিড। লক্ষ্য করো এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ভলিউম অফ সলিড প্লাস হচ্ছে এর উপরে যে অংশটুকু আছে সেটি হচ্ছে ভলিউম অফ ভয়েড। তাহলে এটা লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে এখান থেকে উপর থেকে ওয়েট অফ সলিড কমন নিব। ওয়েট অফ সলিড কমন নিলে এখানে হবে 1 প্লাস কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তাহলে ভাগ যদি করি তাহলে ওয়েট অফ ওয়াটারকে ওয়েট অফ সলিড দিয়ে ভাগ করতে হবে, দ্যাট ইজ ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড। আর নিচে ভলিউম অফ সলিড যদি আমি কমন নেই
তাহলে আমি পাচ্ছি 1 প্লাস ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড। এবার আমরা এখান থেকে ওয়েট অফ সলিড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড, আর পাশে লক্ষ্য করো যে ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড, এটি সমান আমরা সূত্র শিখেছিলাম ওমেগা। তাহলে আমরা এই মানটা এখানে বসিয়ে দিলাম 1 প্লাস ওমেগা, আর নিচে আছে হচ্ছে 1। তাহলে এখানে আমরা ভলিউম অফ সলিড কমন নেওয়ার পরে 1 প্লাস ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড। তাহলে এই ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড এর পরিবর্তে আমরা লিখতে পারি ই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই মানগুলো আমি এখানে বসিয়েছি। এবার লক্ষ্য করো যে এইখানে ওয়েট অফ সলিড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড, এইটুকুর পরিবর্তে আমরা আবার সূত্র জানি গামা এস ইকুয়াল টু ওয়েট অফ সলিড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড। তাহলে এখানে এটুকুর পরিবর্তে লিখে ফেললাম গামা এস, আর পাশে রয়ে গেল 1 প্লাস ওমেগা ডিভাইডেড বাই 1 প্লাস ই। আর আরেকটি বিষয় হলো আমরা আরেকটি সম্পর্ক জানি, সেটা হচ্ছে যে গামা এস ইকুয়াল টু হচ্ছে জি গামা ডব্লিউ। তাহলে এখানে গামা এস এর পরিবর্তে লিখতে পারি আমি জি গামা ডব্লিউ। তাহলে আমি ফাইনালি কি পেলাম, জি গামা ডব্লিউ ইন্টু 1 প্লাস ওমেগা ডিভাইডেড বাই 1 প্লাস ই। তাহলে এখন লক্ষ্য করো যে আমরা শুরু করেছিলাম গামা দিয়ে, তাহলে গামা দিয়ে যখন শুরু করেছি তাহলে গামা ইকুয়াল টু আমরা লিখতে পারি জি গামা ডব্লিউ ডিভাইডেড বাই জি গামা ডব্লিউ ইন্টু 1 প্লাস ওমেগা ডিভাইডেড বাই 1 প্লাস ই। এখন যদি মাটির নমুনাটি শুষ্ক হয় তাহলে সেক্ষেত্রে ওই মাটির নমুনায় পানির পরিমাণ 0, আর পানির পরিমাণ 0 হওয়া হলো ওমেগার মান 0। তাহলে এই সূত্রের মধ্যে অর্থাৎ গামা ইকুয়াল টু জি গামা ডব্লিউ বাই 1 প্লাস ওমেগার জায়গায় যখন আমি ওমেগার মান 0 লিখবো তখন কিন্তু মাটির নমুনাটি শুষ্ক বুঝাবে, এজন্য লেখা হলো গামা ইকুয়াল টু গামা ডি, উপরে হচ্ছে জি গামা ডব্লিউ, আর যখন ওমেগার মান 0 হয়ে যাচ্ছে তখন এখানে থাকছে 1। তাহলে জি গামা ডব্লিউ উপরে, আর নিচে থাকতেছে আমার হলো 1 প্লাস ই। তাহলে গামা ডি ইকুয়াল টু জি গামা ডব্লিউ ডিভাইড বাই 1 প্লাস ই, এটি প্রমাণ হয়ে গেল। এবার আরেকটি ছোট্ট প্রমাণ, সেটি হচ্ছে গামা ডি ইজ ইকুয়াল টু গামা ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা। লক্ষ্য করো এটি কি দিয়ে শুরু হয়েছে, এখানে বরাবরের মতোই ছবি আঁকতে হবে, নোটেশনগুলো বলতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াটারের পার্সেন্টেজ ওমেগা ইকুয়াল টু ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড। আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা উভয় পক্ষে 1 যোগ করেছি, এখানে একটি সার্কেল দিয়ে দেখানো হয়েছে, এটি আমি অতিরিক্ত এনেছি। উভয় পক্ষে 1 আনার অর্থ হচ্ছে যে আমি কিন্তু সাইড চেঞ্জ করলে এটি বাদ হয়ে যাচ্ছে, অর্থাৎ এতে কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে 1 প্লাস ওমেগা ইকুয়াল টু 1 প্লাস ওয়েট অফ ওয়াটার ডিভাইড বাই ওয়েট অফ সলিড। এখন 1 প্লাস ওমেগা ইকুয়াল টু, লক্ষ্য করো যে এখানে আমরা কি করেছি, এখানে আমরা লসাগু করেছি। লসাগু করলে ওয়েট অফ সলিড, আর এখানে থাকছে যে ওয়েট অফ সলিড প্লাস এখানে আসতেছে ওয়েট অফ ওয়াটার। আর এই ওয়েট অফ সলিড প্লাস ওয়েট অফ ওয়াটারকে একসাথে আমরা এখানে দেখেছি ওয়েট অফ সলিড প্লাস ওয়েট অফ ওয়াটার, এবং এয়ারকে যদি আমরা ইগনোর করি তাহলে এইটুকুর পরিবর্তে আমরা টোটাল ডব্লিউ ক্যাপিটাল ডব্লিউ লিখতে পারি। তাহলে ফাইনালি কি পেলাম, 1 প্লাস ওমেগা ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ওয়েট অফ সলিড সমান সমান ডব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা। তাহলে আমাদের যে সূত্রটি আছে সেটি হচ্ছে গামা ডি ইকুয়াল টু, একটি সূত্র জানি আমরা, ওয়েট অফ সলিড ডিভাইডেড বাই টোটাল ভলিউম। আমরা এখানে যে কাজটি করেছি সেটি হচ্ছে ইকুয়াল টু, আমরা ওয়েট অফ সলিডের জায়গায় যদি আমরা এই ডব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগাটা বসাই তাহলে আমি পেয়ে যাচ্ছি পরবর্তী লাইনটি ডব্লিউ ডিভাইডেড বাই ভি ইন্টু 1 প্লাস ওমেগা। এখন দেখো লক্ষ্য করো ডব্লিউ ডিভাইডেড বাই ভি কে আমরা বলে থাকি গামা। তাহলে ফাইনালি কি পাচ্ছি, গামা ইন্টু 1 বাই 1 প্লাস ওমেগা।
তাহলে চূড়ান্তভাবে গামা ডি ইকুয়াল টু গামা ডিভাইড বাই 1 প্লাস ওমেগা প্রমাণটি আমাদের হয়ে গেল। আশা করি তোমরা এই প্রমাণগুলো বুঝতে পেরেছো এবং বাসায় যদি আবারও স্টাডি করো তাহলে অত্যন্ত সুন্দরভাবে তোমরা এই প্রমাণগুলো করতে পারবে এবং এখান থেকে যে নাম্বার পরীক্ষায় আসে যতটুকু নাম্বার থাকবে সেটুকু তোমরা অর্জন করতে পারবে সেই প্রত্যাশা আমি করছি। তো যাই হোক, আজকে আমাদের যে মূল আলোচনা সেটা কিন্তু আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তোমরা অনেকেই কমেন্টস করেছো, সুন্দর সুন্দর কমেন্টস করেছো। তা যাই হোক, আমি তোমাদেরকে বলবো যে আমি অনলাইন ক্লাসে এই জিওটেকনিক্যাল থেকে যে সমস্ত বিষয়গুলো পড়িয়েছি, তুমি যে কেউ প্রশ্ন করুক না কেন এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা থেকেই কিন্তু প্রশ্ন করবে। তো সুতরাং আমি তোমাদেরকে বলবো যে অনলাইন ক্লাসে যে সমস্ত অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে এবং যে প্রশ্নগুলো আমি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম, সেই কাজগুলো যদি তোমরা মনোযোগ সহকারে করো তাহলে শুধু পাস নয়, আমার মনে হয় যে তোমরা অবশ্যই এখান থেকে ভালো অর্জন তোমরা করতে পারবে। আরেকটি বিষয় তোমাদেরকে বলবো, সেটি হচ্ছে যে এই যে এখন যে তোমরা পড়াশোনা করছো, তোমাদের যে সূত্রগুলো শিখছো এবং এই সূত্রগুলো কিন্তু আজকেই শেষ না, তোমাদের ডিপ্লোমার পড়াশোনায় শেষ না। পরবর্তীতে যখন তোমরা ফিল্ডে কাজ করবে, তখন বিভিন্ন চাকরির ইন্টারভিউ যখন তোমরা দিবে, তখন কিন্তু তোমাদের এগুলো কিন্তু অনেক কাজে দিবে। তাই সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু তোমাদের এই যে আজকের যে অধ্যায়টি আলোচনা করছি আমি, এই অধ্যায়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ পরীক্ষাগুলোর ক্ষেত্রে পরীক্ষার সময় লক্ষ্য করা যায় যে তোমাদের ডিপ্লোমা লাইফের সমস্ত সাবজেক্ট থেকেই কিন্তু প্রশ্ন হয়ে থাকে। তাহলে এই যে প্রশ্নগুলো হচ্ছে, এখন মনে করো তুমি ঢাকায় ইন্টারভিউ দিতে যাচ্ছ, এখন ওই মুহূর্তে হয়তো তোমার ডিপ্লোমা লাইফের সবগুলো বই একসাথে তোমার নিয়ে যাওয়া সম্ভব না, কিন্তু তুমি যদি আজকে যেই সূত্রগুলো তুমি পড়ছো এগুলো যদি ডায়েরিতে তুমি নোট করে রাখো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার পরবর্তীতে যখন তুমি কোনো ইন্টারভিউ দিতে যাবে তখন এই বিষয়গুলো একটু চোখ বুলালেই কিন্তু তোমার স্মরণে চলে আসবে। এবং সেজন্য সেখান থেকে যখন ছোট ছোট অঙ্ক থাকতে পারে অথবা ছোট ছোট সংজ্ঞা থাকতে পারে, সেই বিষয়গুলো তুমি কিন্তু সেখান থেকে ভালো অর্জন করতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে যখন তুমি যেই সেমিস্টারে পড়ছো, প্রত্যেকটি সেমিস্টারের প্রত্যেকটা বিষয়ের যে সূত্রগুলো একটি ডায়েরিতে সুন্দরভাবে লিপিবদ্ধ করলে সারা জীবনের জন্য এটি একটি তোমার সম্বল হয়ে থাকবে। অর্থাৎ এক নজরে তুমি তোমার হাতের মুঠোয় সমস্ত সূত্রগুলো কিন্তু পেয়ে যাবে এবং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সেটি তোমাকে অনেক উপকারে দিবে। তো সেজন্য আমি বলবো যে তোমরা প্রত্যেক শিক্ষার্থী এই কাজটি করো, তাহলে পরবর্তীতে যখন তুমি যে কোনো চাকরি ইন্টারভিউতে যাবে তখন কিন্তু এটা তোমাকে অনেক সহযোগিতা প্রদান করবে। তো যাই হোক, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং তোমরা ভালো ফলাফল করো এই বিষয়ে এবং ভালো করে এই অধ্যায়টি পড়াশোনা করো এবং পরীক্ষায় পাশের জন্য সহায়ক ভূমিকা রাখুক, সেই প্রত্যাশা রেখে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। এবং তোমরা যারা অনেকেই কমেন্টস করছো, তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করতে যাচ্ছি। এবং আগামী ক্লাসেও আমি এই অধ্যায়ের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। ছোট ছোট অঙ্ক, সংক্ষিপ্ত প্রশ্নে আসে এরকম কিছু অঙ্ক এবং রচনামূলক একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসে উপস্থিত থাকবে এবং তোমাদের সকলকে আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। এবং এই ভিডিওটি যদি তোমরা বারবার দেখতে চাও তাহলে ভিজিট করতে হবে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.pd। যাই হোক, সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।